বাংলাদেশ কঠিন সময় পার করছে, ঐক্যবদ্ধ থাকতে হবে জনগণকে, বললেন প্রধান উপদেষ্টা। জাতীয় বিপর্যয় মোকাবিলা ও শান্তি রক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ সমাবেশ। হাসিনার পাশে দাঁড়িয়ে গণতন্ত্রের ক্ষতি করতে চাইছে ভারত, লন্ডনে মির্জা ফখরুল। দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে চরম নাটকীয়তা। সামরিক আইন জারির ঘোষণার পর পার্লামেন্টের তীব্র বিরোধিতার মুখে সিদ্ধান্ত প্রত্যাহার, প্রেসিডেন্টের পদত্যাগ দাবি। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। বৈশ্বিক ও কৌশলগতভাবে এখন কঠিন সময় যাচ্ছে, বাংলাদেশও এর ব্যতিক্রম নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকালে রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ এনডিসির গ্র্যাজুয়েশন সেরিমনিতে যোগ দিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে সরকার প্রধান বলেন, শান্তিরক্ষা মিশন সহ বিভিন্ন কাজের জন্য তাদের ভূমিকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। Globally, we are at a strategically critical times, and Bangladesh is no exception to that. Ramifications of our actions will have far-reaching consequences in near and far future. We must continue to remain steadfast in our resolve. It's only the people of a nation that can decide on the destiny of their nation. To thrive, we need to be together more than ever before. Global challenges do not belong to any one nation alone. They need multilateral efforts to overcome. The global problem solving must therefore rely on cooperation, not conflict. জাতীয় ঐক্যের ডাকে সংলাপ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে বিএনপি ও জামায়াতে ইসলামের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কথা জানান। এর ধারাবাহিকতায় গতকাল প্রধান উপদেষ্টা ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক করেন। আওয়ামী লীগের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত না করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার যুক্তরাজ্যের লন্ডনে রয়্যাল রিজেন্সি মিলনায়তনে অনুষ্ঠিত দলীয় সমাবেশে আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল আর বলেন, একটি মহল সংখ্যালঘুদের নিয়ে ভ্রান্ত ধারণা ছড়িয়ে জনগণের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে। এই চক্রান্ত মোকাবিলায় জনগণকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। ভারতে বসে শেখ হাসিনা দেশে অস্থিরতা তৈরির পাঁয়তারা করছেন বলে আবারও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। আমরা ভারতের কাছে সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে। কোন একটা বিশেষ রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে পাশে দাঁড়িয়ে সে বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে না, তো তার সাথে আগরতলার ডেপুটি হাইকমিশনার অফিস, কলকাতায় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার অফিস আক্রান্ত। এটা কোন ধরনের বন্ধুত্ব, এটা কোন ধরনের প্রতিবেশিতা? আমরা আশা করি যে ভারত তার যে অতীতে যে ভুল করেছে এবং বাংলাদেশের মানুষের সঙ্গে বিচ্ছিন্নতা এটাকে তারা কাটিয়ে উঠার চেষ্টা করবে এবং তাদের এখন যে কার্যকলাপ যারা বাংলাদেশের বিরুদ্ধে করছে সেই কার্যকলাপগুলো তারা বন্ধ করবে। বাংলাদেশের জুলাই আন্দোলন এবং ছাত্র জনতার গণতান্ত্রিক সংগ্রামকে ভারতের দ্ব্যর্থহীনভাবে স্বীকৃতি দেওয়া উচিত বলে মনে করেন উপদেষ্টা মাহফুজ আলম। তিনি আরও মনে করেন, নতুন বাংলাদেশের ভিত্তি জুলাই গণজাগরণকে অস্বীকার করা দুদেশের সম্পর্কের জন্য ক্ষতিকর। আর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম মনে করেন, ভারতের শাসক শ্রেণী বিভাজন ও বাংলাদেশ বিরোধিতার রাজনীতি করছে। মাহফুজ আলম ও নাহিদ ইসলাম তাদের ভেরিফাইড ফেসবুকে আলাদা পোস্টে কথা বলেন। সাম্প্রতিক ঘটনা প্রবাহের জেরে এবার বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরলেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা।
বুধবার ফেসবুক পোস্টে উপদেষ্টা মাহফুজ আলম লেখেন, নতুন বাংলাদেশের ভিত্তি জুলাই গণজাগরণকে পাশ কাটানো দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর। উপদেষ্টা আরও লেখেন, ভারত জুলাই অভ্যুত্থানকে জঙ্গি, হিন্দু বিরোধী এবং ইসলামপন্থীদের ক্ষমতা দখল হিসেবে চিত্রিত করার চেষ্টা করছে, কিন্তু এই প্রোপাগান্ডা ও উস্কানি ব্যর্থ হচ্ছে। প্রায় 2 দশক পর দেশের মানুষ বিনা দ্বিধায় গণতান্ত্রিক অধিকার ভোগ করছে বলেও পোস্টে উল্লেখ করেন উপদেষ্টা মাহফুজ আলম। রাজধানীর বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। সকালে আসামিদের ঢাকার সিএমএম আদালতে তোলা হলে একাধিক মামলায় গ্রেফতার আবেদন করলে এই আদেশ দেন বিচারক। মন্ত্রী আনিসুল হক, তাকে 2টি মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু এরাও প্যাসিজ হাসিনার অন্যতম সহযোগী, কমিশনার সলিমুল্লাহ ছলু এবং সাবেক একজন এমপি ঢাকারই সাদেক খান, তাদেরকেও এই আজকে মোহাম্মদপুর একটি থানা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি দেশে সরকারের জনগণের মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকা প্রয়োজন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বেদান্ত প্যাটেল। ইসকন নেতা চিন্ময় দাসকে গ্রেফতারের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, যে কোনো অভিযুক্ত ব্যক্তির মৌলিক মানবাধিকার রক্ষা করতে হবে। There needs to be the respect of fundamental freedoms. There needs to be respect of religious freedom and basic human rights. Any kind of protest should be and need to be peaceful, and that any kind of crackdown, not even crackdown, that governments need to respect the rule of law. They need to respect basic human rights as a part of that, and that's something we'll continue to emphasize. সময় সংবাদে আরও থাকছে, কেন্দ্রীয় ব্যাংকের সংকোচনমুখী মুদ্রানীতির প্রভাব রাজস্ব আদায়ে, লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ এনবিআর, বেড়েছে ঘাটতি, বন্ড ছাড়ার পরামর্শ অর্থনীতিবিদদের। প্রতিষ্ঠার 1 যুগ পার করেও কাঙ্ক্ষিত নাগরিক সেবা দিতে ব্যর্থ রাজশাহী ওয়াসা। শুধু সিস্টেম লসের কারণে প্রতি বছর 8 কোটি টাকার বেশি রাজস্ব বঞ্চিত হচ্ছে প্রতিষ্ঠানটি। অপচয়, অবৈধ সংযোগ সহ নানা কারণে দৈনিক অন্তত 30% পানি অপচয় হয় ওয়াসার। এতে 5 বছরে প্রতিষ্ঠানটি রাজস্ব হারিয়েছে 41 কোটি টাকার বেশি। পানির মান ও দফায় দফায় দাম বাড়ানো নিয়ে ক্ষোভ আছে নগরবাসীর। তবে কর্তৃপক্ষের দাবি, অবৈধ সংযোগ বন্ধ সহ সিস্টেম লস কমাতে কাজ করছেন তারা। আব্দুল সালামের ছবিতে শাহিন আলমের রিপোর্ট। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় দৈনিক পানির চাহিদা 13.5 কোটি লিটার। নগরবাসীর সুপেয় পানির চাহিদা মেটাতে গিয়ে প্রতিষ্ঠানটি প্রতিদিন গড়ে 3 কোটি লিটারের বেশি পানি অপচয় করে। ওয়াসার ভাষায় যেটিকে বলা হয় সিস্টেম লস। 2010 সালে যাত্রা শুরু করা রাজশাহী ওয়াসা 1 যুগের বেশি সময় পেরিয়ে এলেও এখনও 30% পানির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে নগরবাসী। ওয়াসার তথ্য বলছে 5 বছরে প্রতিষ্ঠানটি রাজস্ব হারিয়েছে 41 কোটি 12,35,000 টাকা। এছাড়া পানির মান ও দফায় দফায় মূল্য বৃদ্ধি নিয়ে ক্ষোভ নগরবাসীর। গ্যারেজ সপ্তাহে বা 15 দিন অন্তর দই ওই পানি দিয়া, ওটা খাবার তো উপযুক্ত প্রশ্নই আছে। পানির দাম প্রতি বছরেই বাড়াচ্ছে, যেটা গ্রাহকদের জন্য কষ্টসাধ্য হচ্ছে। নাগরিক সমাজের প্রতিনিধিদের অভিযোগ, পেশাদারিত্বের ঘাটতি থাকায় বাড়েনি ওয়াসার সেবার মান। দায়িত্বশীল ভূমিকা যদি তারা রাখতে পারে এবং গণশুনানির মধ্য দিয়ে যদি এই ওয়াসার যে পানির দাম যদি নির্ধারণ করা যায়, তাহলে ওয়াসার প্রতি সাধারণ মানুষের একটা আস্থা তৈরি হতে পারে। তবে সিস্টেম লস কমানোর পাশাপাশি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে কাজ চলছে বলে দায়সারা মন্তব্য প্রতিষ্ঠানটির। ডিএমএ সিস্টেম, ডিস্ট্রিক্ট মিটার এরিয়া সিস্টেম, সেই অনুযায়ী একটা সমীক্ষা প্রকল্প ইতিমধ্যে আমরা পরিচালনা করে সমাপ্ত করেছি। এই প্রকল্প যদি বাস্তবায়ন করতে পারি, এটা গ্রহণযোগ্য মাত্রা তো 10%-এর নিচে আনা সম্ভব হবে। ওয়াসার তথ্য মতে দৈনিক রাজশাহী নগরীতে প্রতিষ্ঠানটি সরবরাহ করছে 9 কোটি 80 লাখ লিটার সুপেয় পানি। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। বাণিজ্যের খবর। বাংলাদেশ ব্যাংকের সংকোচনমুখী মুদ্রানীতি বাস্তবায়নের প্রভাব পড়েছে এনবিআর এর রাজস্ব আদায়ে। চলতি অর্থবছরের প্রথম 4 মাসের লক্ষ্যমাত্রা অর্জন তো দূরের কথা, গত বছরের একই সময়ের তুলনায় আদায় কমেছে 1% বেশি। এই অবস্থায় লক্ষ্য পূরণে কর আদায়ের ক্ষেত্র সম্প্রসারণে জোর দিচ্ছেন ব্যবসায়ীরা। এরপরও বড় ঘাটতি হলে বন্ড ছেড়ে অর্থ সংগ্রহের পরামর্শ অর্থনীতিবিদদের। ইয়ানুর সিফাতের রিপোর্ট।
সংঘাত, ক্ষমতার পালাবদলের কারণে তৈরি হওয়া অস্থিরতার মাঝেই মূল্যস্ফীতির লাগাম টানতে সংকোচনমূলক মুদ্রানীতি বাস্তবায়ন করছে সরকার। এমন পরিস্থিতিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় করতে পারছে না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সংস্থাটির হালনাগাদ পরিসংখ্যান বলছে, চলতি 2024-25 অর্থ বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে 1,01,281 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে 30,831 কোটি টাকা কম। বছর ব্যবধানে নেতিবাচক প্রবৃদ্ধি 1.03%। হাসিনা সরকারের আমলে করা বাজেটের রাজস্ব লক্ষ্যমাত্রা অবাস্তব উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, এতে যদি রাজস্ব ঘাটতি তৈরি হয় তাহলে বাজেট বাস্তবায়নে সরকার বন্ড ছেড়ে টাকা সংগ্রহ করতে পারে। যে লক্ষ্যমাত্রাটা দেওয়া হয়েছে সেটা উচ্চাভিলাষী, মানে এটা আসলে অর্জন করাটা অত্যন্ত কঠিন এবং অসম্ভব বটে। এই রাজস্ব আদায়ের যে এখনকার ধারা রয়েছে সেটা যদি চলমান থাকে এবং ব্যবসায়ের পরিবেশে যদি দৃশ্যমান আরও উন্নতি না হয়, বিনিয়োগ যদি আরও না বাড়ে, তাহলে সেই ক্ষেত্রে হয়তো ঘাটতি আরও বেড়ে যেতে পারে, মানে বিশেষ করে রাজস্ব ঘাটতি। তাহলে সেই ক্ষেত্রে সরকারকে আসলে বন্ড ছাড়তে হবে। রাজস্ব আদায় বাড়াতে ব্যবসায়ীদের ওপর চাপ প্রয়োগ না করে কর প্রদানকারীর সংখ্যা বাড়ানোর ওপর জোর দিয়েছেন ব্যবসায়ী নেতারা। ইকোনমি একটা বড় ধরনের চাপের মুখে আছে। এই সিনারিও যদি চলতে থাকে তাহলে আসলে ইকোনমির ইমপ্রুভমেন্টের জায়গাটা খুব কম, এবং এই ট্রেন্ডে আমাদের যে ফোরকাস্ট আছে যে 4% লেভেলে ইকোনমিক গ্রোথ হবে এই ফিসক্যাল ইয়ারে, সেটা অর্জন করাটা খুব সহজ কাজ হবে বলে আমরা মনে করি। আইন শৃঙ্খলা পরিস্থিতি, গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং ঋণের সুদহারের চাপের কথা জানিয়ে পরিস্থিতি উত্তরণে সরকারকে অনুরোধ করছেন ব্যবসায়ীরা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। করতোয়া নদীর প্রায় 5 একর জায়গা দখল করে বগুড়ায় সাম্রাজ্য গড়ে তুলেছে বেসরকারি উন্নয়ন সংস্থা TMSS। নদীর জায়গা দখল করে স্থাপন করেছে ইকোনমিক জোন ও বিনোদন পার্ক। প্রশাসনের পক্ষ থেকে বারবার অভিযান চালালেও বহাল তবিয়তে কার্যক্রম চালাচ্ছে সংস্থাটি। এখন এলাকাটি দেখলে মনে হবে নদী যেন ভুল করে ঢুকে পড়েছে TMSS এর দুর্গে। এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসন দিয়েছে গতানুগতিক আশ্বাস। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। 2500 বছর আগে বগুড়ার করতোয়া নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল পুণ্ডনগর সভ্যতা। আর সেই পুণ্ডনগর সভ্যতাতেই ইউরোপ থেকে বণিকেরা আসতো বড় বড় বাণিজ্য তরী নিয়ে নদীর বাঁক ধরে বাণিজ্য করতে। সেই নদীর বাঁক রয়েছে ঠিকই, তবে প্রতিটি বাঁকে রয়েছে এখন দখল দূষণের চিত্র। করতোয়া নদীর পানির প্রধান উৎস এখন বিভিন্ন কলকারখানার বর্জ্য মিশ্রিত কালো জল। ঢাকা রংপুর মহাসড়কে বগুড়ার বাঘোপাড়ায় নামবিহীন এক পেপার মিলের বর্জ্য নামছে নদীতে। খোঁজ নিয়ে জানা যায় এটি বেসরকারি উন্নয়ন সংস্থা TMSS এর অঙ্গ প্রতিষ্ঠান BCL এর পেপার মিল। শুধু করতোয়া দূষণেই ক্ষান্ত হয়নি TMSS, দখলেও সবার সেরা বেসরকারি সেবামূলক এই প্রতিষ্ঠান। প্রথমে ময়লা ফেলে নদী ভরাট, তারপর সীমানা প্রাচীর, এভাবে করতোয়া নদীর বড় একটি অংশ গিলে খেয়েছে TMSS। নদী দখল করে এই প্রতিষ্ঠানের সাম্রাজ্য এতটাই বড় হয়েছে যে আপাত দৃষ্টিতে মনে হবে এই সাম্রাজ্যের ভেতরে নদী ঢুকে পড়েছে। তাই নদীর গতিপথ পরিবর্তন করে গড়ে তোলা হচ্ছে TMSS এর ইকোনমিক জোন ও বিনোদন পার্ক। TMSS আস্তে আস্তে একটা জমি কিনে সেখানে গাছ লাগায়। মানে পানির অবস্থা এমন একটা হয়ে গেছে যে আমরা আর পানিতে নামতেই পারি না। শুধু স্থানীয়দের অভিযোগই নয়, সরকারি নথি বলছে এ পর্যন্ত যতবার জরিপ হয়েছে ততবারই করতোয়া দখল দূষণে TMSS ও BCL এর নাম উঠে এসেছে। নথি অনুযায়ী করতোয়া নদীর 4.9 একর জমি দীর্ঘদিন ধরে দখল করে থাকলেও তা উদ্ধার করতে পারেনি প্রশাসন। অব্যাহত দখল দূষণের কারণে 2019 সালে TMSS এর নিবন্ধন বাতিলের সুপারিশের সঙ্গে 20 কার্যদিবসের মধ্যে ফৌজদারি আইনে মামলা করতে বলা হয় দখলদারদের বিরুদ্ধে। তবে নদী দখলের অভিযোগকে ভিত্তিহীন দাবি করছে TMSS কর্তৃপক্ষ। পরিমাপে সরেজমিন কোথাও কিন্তু TMSS নদীর সম্পত্তি দখল করেছে এই ধরনের কোনো রিপোর্ট বা প্রতিবেদন কিন্তু আসে নাই। করতোয়া দখল দূষণে TMSS সরাসরি জড়িত স্বীকার করে জেলা প্রশাসন বলছে দ্রুত নেওয়া হবে ব্যবস্থা। ওনারা বলেন জেলা প্রশাসন থেকে লিজ দেওয়া হয়েছে। তো এটি আসলে আমরা নথি ঘাটাঘাটি করে যেটি দেখেছি যে এই নদীর জায়গা লিজ দেওয়ার আসলে কোনো বিধান নেই। TMSS সংলগ্ন এলাকা সেখানে কিন্তু 11 কিলোমিটার আমরা আরও অতিরিক্ত খনন অতি শীঘ্রই শুরু করব। ডিমার্কেশন যখন হয়ে যাবে ওই আমার নদী এরিয়ার মধ্যে যে স্থাপনায় থাকবে সেগুলো আমরা উচ্ছেদ করব। 2023 সালে নদী দখলের অভিযোগে TMSS-কে 10 লাখ টাকা জরিমানা করেছিল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বাংলাদেশ কঠিন সময় পার করছে, ঐক্যবদ্ধ থাকতে হবে জনগণকে, বললেন প্রধান উপদেষ্টা।
জাতীয় বিপর্যয় মোকাবিলা ও শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে পূজা উদযাপন, ফ্রন্টের বিক্ষোভ, হাসিনার পাশে দাঁড়িয়ে গণতন্ত্রের ক্ষতি করতে চাইছে ভারত, লন্ডনে বললেন মির্জা ফখরুল। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।